Good morning. Hello, students. How are you? Uh, Hopefully, you are fine. Today, I'm going to take class chapter 7 on finance, banking, and insurance, HSC, second paper. In this chapter, you will elaborately know what are the sources of a bank fund and what is bank fund and what is bank credit and importance of bank credit. তো আজকে তোমাদের এই চ্যাপ্টারে যেসব বিষয় আলোচনা করব এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আশা করি তোমরা ভালো করে লেকচারটা শুনে এবং বাসায় বসে নোট করে রাখবে। তো যাই হোক, চলো যাওয়া যাক মূল আলোচনায়। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে চ্যাপ্টারের নাম ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। আমরা প্রথমেই জানবো যে ব্যাংক তহবিলটা কি বা ব্যাংক তহবিল ধারণা। ব্যাংক তার অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহ করে যে অর্থ ভাণ্ডার বা পুঁজি গঠন করে তাকে ব্যাংক তহবিল বলে। অর্থাৎ ব্যাংকের যে তহবিল, ব্যাংকের ফান্ড, ব্যাংকের নিজস্ব টাকা, এটা কি? এটি হচ্ছে ব্যাংক গঠন করার সময় তার নিজস্ব কিছু উৎস এবং বাহ্যিক উৎস থেকে টাকা পয়সা সংগ্রহ করে যে একটা অর্থের সংস্থান বা ভাণ্ডার বা পুঁজি গঠন করে তাকে আমরা বলবো ব্যাংক তহবিল। আর যদি আমরা ব্যাপক অর্থে বলতে যাই তাহলে ব্যাংক শেয়ার বিক্রি করে, রিজার্ভ সংগ্রহ করে এবং বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে এবং কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে যে তহবিল সংগ্রহ গঠন করে তাকে আমরা বলবো ব্যাংক তহবিল। তোমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকের টপিকসগুলো আমি আলোচনা করেছি। তো মোটামুটি সেই বিষয়গুলো এখানে ঘুরে ফিরে আসবে একটু ভিন্নভাবে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলি তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তাহলে আমরা যদি বলি যে ব্যাংক তহবিল সমান কি? ব্যাংক তহবিল সমান শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিত তহবিল, আমানত হিসাবে সংগৃহীত অর্থ, কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক থেকে সংগৃহীত ঋণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক তহবিলটা কি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে এই যে ব্যাংক তহবিল গঠন করে, এই তহবিলের উৎস সাধারণত কি কি বিষয় থাকে। ব্যাংক তহবিলের উৎস সাধারণত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে। প্রথমে আমরা দেখব যে স্বল্পমেয়াদী উৎসগুলো কি কি। তোমরা দেখতে পাচ্ছ যে স্বল্পমেয়াদী উৎসের প্রথমে রয়েছে আমানত হিসাবে সংগৃহীত অর্থ। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক সাধারণত গ্রাহকদের যে জমাকৃত বা আমানতকৃত টাকা থাকে, এই টাকাটা হচ্ছে তাদের একটা প্রধান উৎস, স্বল্পমেয়াদী একটি প্রধান উৎস। এই টাকা থেকে সাধারণত তারা তহবিল গঠন করে এবং ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় অধিক সুদে ঋণ প্রদান করে বা বিনিয়োগ করে থাকে। এরপরে দেখো কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ। আমি তোমাদের বাণিজ্য ব্যাংকে পড়েছিলাম যে কেন্দ্রীয় বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সহ ঋণ দানের শেষ আশ্রয়স্থল। তো ঋণ লাভের শেষ আশ্রয়স্থল। তো যখন বাণিজ্যিক ব্যাংক টাকার দরকার হয় তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে সাধারণত তারা স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের স্বল্পমেয়াদী যে ঋণ, এই ঋণগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ফান্ড তহবিল বা তহবিল গঠন করা হয়। এরপরে রয়েছে আন্তঃব্যাংকিং ঋণ। বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষেত্র বিশেষে অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প মেয়াদের কিছু টাকা লোন হিসেবে নেয়। এটাকে এটা বাণিজ্যিক ব্যাংক সমূহ আবার অন্য বাণিজ্যিক ব্যাংক সমূহ পরস্পরকে স্বল্প সময়ের জন্য এই যে ঋণ প্রদান করে থাকে। এই পারস্পরিক বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ আদান প্রদানকে আমরা বলবো আন্তঃব্যাংকিং ঋণ। তো স্বল্প মেয়াদের এটিও এক ধরনের উৎস। এরপরে সরকার হতে ঋণ। সাধারণত সরকারি বাণিজ্যিক ব্যাংক যেগুলো রয়েছে তারা সাধারণত কোনো বছর মুনাফা না হলে বা কোনো লসে পড়লে তখন সরকার এদেরকে ঋণ দিয়ে সহযোগিতা করে। শুধু সরকারি বাণিজ্যিক ব্যাংক না, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকও ক্ষেত্র বিশেষে সরকার থেকে স্বল্প মেয়াদী ঋণ নিতে পারে। আবন্টিত মুনাফা তহবিল। সাধারণত ব্যাংক সমূহের যে শেয়ার, বিক্রিত শেয়ার যারা রয়েছে সেই শেয়ার হোল্ডারদের লভ্যাংশের টাকা ক্ষেত্র বিশেষে নগদে না দিয়ে তাদেরকে শেয়ার প্রদান করা হয়। এভাবে তাদেরকে শুধু শেয়ার প্রদান করে নগদ টাকা দেয় না, যার ফলে তাদের একটা বড় ধরনের মূলধন বা পুঁজি তৈরি হয়ে থাকে। ঋণ ক্ষতি সঞ্চিতি হিসাব। বাণিজ্যিক ব্যাংকসমূহ সাধারণত প্রত্যেক বছর প্রতিটা অর্থ বছর তাদের মুনাফার একটি অংশ সঞ্চিত তহবিলে জমা রাখে, এটা মনে করে যে তারা যে ঋণ জনগণদেরকে দিয়েছে সেই ঋণের টাকা হয়তোবা কিছু ফেরত পাবে না বা কোনো কোনো কাস্টমার দেউলিয়া হয়ে যেতে পারে।
তখন তারা ওই ঘাটতি টাকাটা এই সঞ্চিত তহবিল থেকে নিয়ে পূরণ করে। এই জন্য প্রতি অর্থ বছরে মুনাফার একটি অংশ ঋণ ক্ষতি সঞ্চিতি হিসাবে জমা রাখে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব দীর্ঘমেয়াদী উৎসসমূহ। দীর্ঘমেয়াদী উৎস সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে প্রথমে রয়েছে পরিশোধিত মূলধন। সাধারণত ব্যাংক অনুমতি লাভের সময় যে যে পরিমাণ টাকা তাদের গঠনের সময় স্মারকলিপিতে উল্লেখিত যে পরিমাণ টাকা তারা পরিশোধ করে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে, তারা সেটাকে আমরা বলবো পরিশোধিত মূলধন। এই পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের দীর্ঘমেয়াদী ফান্ডের একটি প্রধান উৎস। এরপরে রয়েছে সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল ব্যাংকের তহবিল সংগ্রহের অভ্যন্তরীণ উৎস হিসাবে বিবেচিত হয়ে থাকে। ব্যাংক প্রতি বছর অর্জিত নিট মুনাফার একটি বড় অংশ সঞ্চিত তহবিল গঠনের সংরক্ষণ করে। উক্ত সঞ্চিত তহবিলে ব্যাংক প্রয়োজনে দীর্ঘমেয়াদী তহবিল হিসেবে ব্যবহার করতে পারে। যেমন এই সঞ্চিত তহবিলের মধ্যে তারা অনেকগুলো ভাগ করতে পারে, যেমন বিধিবদ্ধ বা মূলধন সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, অন্যান্য সঞ্চিত তহবিল ইত্যাদি। এরপরে আমরা চলে যাব পরের দীর্ঘমেয়াদী উৎসের বন্ড বা ঋণপত্র। তোমরা ফিনান্স ফার্স্ট পেপারে বন্ড কি, ঋণপত্র কি, এগুলো পড়েছো। হ্যাঁ, বন্ডের অনেকগুলো ম্যাথ ছিল, সেই ম্যাথ করেছো। কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে বাণিজ্যিক ব্যাংকসমূহ বর্তমানে সাধারণ শেয়ারে রূপান্তর বা অরূপান্তরযোগ্য বন্ড বা ঋণপত্র মূলধন বাজারে বিক্রয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংস্থান করতে পারে। যেমন ধরো, এই যে ইসলামী ব্যাংক নাম শুনেছো তোমরা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইস্যুকৃত ইসলামী ব্যাংক বন্ড। এরপরে রয়েছে মিউচুয়াল ফান্ড। আচ্ছা, মিউচুয়াল ফান্ড হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকসমূহ মূলধন বাজারে মিউচুয়াল ফান্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে। বর্তমানে আমাদের বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক এরূপ সিকিউরিটিজ বিক্রয় করছে, যেমন প্রাইম ব্যাংক লিমিটেডের প্রথম মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক প্রথম জনতা মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এখন মিউচুয়াল ফান্ডটাকে এটা একটু জানতে হবে। তো এই চ্যাপ্টারটি তোমরা খুব ভালো করে শুনবে, কারণ এটা শুধুমাত্র পরীক্ষায় লিখে মুখস্থ করে নাম্বার পাবে শুধু বিষয়টি তা না। যেহেতু তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমরা অবশ্যই ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারো, অথবা তুমি যেই প্রফেশনে যাও সেই প্রফেশনে তুমি সাধারণত এই মুদ্রা বাজারে বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বিজনেস করতে পারো। তো মিউচুয়াল ফান্ডটা হচ্ছে এমন এক ধরনের ফান্ড যেটা কোনো প্রতিষ্ঠান অন্য গ্রাহকের কাছ থেকে টাকা এনে তাকে নিশ্চিত লাভের একটা শর্ত বা নিশ্চয়তা প্রদান করে। যদিও এই লাভের পরিমাণ অনেক কম, অর্থাৎ তুমি জনগণের কাছ থেকে একটা ক্যাপিটাল সংগ্রহ করবে, তারাই ইনভেস্ট করবে, তারাই লাভ দেবে, তারা লাভ করুক আর লস করুক, তারা লাভ দেবে। এই লাভের হারটা সাধারণত অনেক কম দেয়। এরপরে রয়েছে বিশেষ আমানত হিসাব। বর্তমানকালে ব্যাংক সমূহে বিভিন্ন আমানত হিসাবের মাধ্যমে জনগণের নিকট হতে দীর্ঘমেয়াদী তহবিল সংরক্ষণ করে। এর মধ্যে অন্যতম পেনশন বা বিশেষ সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। বাংলাদেশে এই যে রয়েছে ডিপিএস, তোমরা ডিপিএস এর নাম শুনেছ। এছাড়াও শিক্ষা সঞ্চয় প্রকল্প, হজ প্রকল্প, গৃহ নির্মাণ বিনিয়োগ প্রকল্প ইত্যাদি সঞ্চয় হিসেবে এই আওতাভুক্ত। অন্যদিকে ব্যাংক বিভিন্ন মেয়াদে এককালীন অর্থ জমা দিয়ে স্থায়ী হিসাব খোলার ব্যবস্থা রয়েছে। এক বছরের কম বা অধিক বিভিন্ন মেয়াদের জন্য স্থায়ী হিসাব খোলার সুযোগ থাকে। ব্যাংক এক বছরের অধিক সময়ের জন্য গৃহীত আমানত দীর্ঘমেয়াদী তহবিল হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধরো ব্যাংকে টাকা রাখলো, তার মেয়াদ যদি এক বছরের বেশি হয়, এটা দীর্ঘমেয়াদী ফান্ড হিসেবে গণনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক তহবিল কি, ব্যাংক তহবিলের যে উৎস, স্বল্পমেয়াদী উৎসগুলো কি কি, দীর্ঘমেয়াদী উৎসগুলো কি কি, এগুলো কি ভালো করে পড়বে। তো পরীক্ষার সময় আসতে পারে যে কোনটি ব্যাংক তহবিলের উৎস বা কোনটি কোন ধরনের উৎস। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী টপিকসে, ব্যাংক ঋণের ধারণা, কনসেপ্ট অফ ব্যাংক ক্রেডিট। আচ্ছা, ঋণ সম্পর্কে আমরা সবাই জানি যে অন্যের কাছ থেকে টাকা আনলে এটাকে ঋণ বলে। তো ব্যবসায়িক ক্ষেত্রে যে ব্যাংক ঋণ, সেটা হচ্ছে ব্যাংক কর্তৃক গ্রাহকদের প্রদত্ত যাবতীয় ধার বা ঋণকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক কেবল যে নগদ টাকা ধার দেয় তা না, নিজের সুনাম ও বিশ্বাস গ্রাহকদেরকে ধার দিয়ে থাকে। এটা কিভাবে, অনেকেই মনে প্রশ্ন জাগে। যেই দলিলের মাধ্যমে ব্যাংক গ্রাহকদেরকে সুনাম ও বিশ্বাস একটি নির্দিষ্ট সময়ের জন্য ধার দিয়ে সেবা প্রদান করে, তাও ব্যাংক ঋণ বলে গণ্য। যেমন প্রত্যয়পত্র, ব্যাংক নিশ্চয়তা পত্র। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে প্রত্যয়পত্র কি বা ব্যাংক নিশ্চয়তা পত্র, গ্যারান্টি কি। এগুলো হচ্ছে ব্যাংক এক ধরনের তাদের সুনাম ধার দিয়ে থাকে। আচ্ছা,
ব্যাংক ঋণের গুরুত্ব আমাদের অর্থনীতিতে ব্যাংক ঋণের কি ধরনের গুরুত্ব রয়েছে দেখো, এখানে আমি অনেকগুলো পয়েন্টস দিয়েছি। অর্থ সংস্থান, আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন, পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। তো চলো যাওয়া যাক, এগুলো একটু ডিটেলস আমরা আলোচনা করি। অর্থ সংস্থান, আমি এখানে তিনটি ছবি দিয়েছি। আমাদের বাংলাদেশে এই গ্রোস নন পারফর্মিং লোনস ইন ব্যাংক, দেখো 2010 সাল, 2011, 12, 13, 14, 15, এই প্রত্যেকটা বছরে আমাদের লোনের পরিমাণ বেড়েই চলেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, লোনের পরিমাণ এইভাবে বাড়ছে। এছাড়াও আহ, এই যে আমাদের বাংলাদেশ থেকে কিছু এক্সপোর্ট খাতে কি কি, কোন দেশে কত বা কি কি পার্সেন্ট সাধারণত লোন দিয়েছে তারও একটি চিত্র আমি এখানে দিয়েছি, জাস্ট শুধু উদাহরণ তোমাদের দেখানোর জন্য। তাহলে বাণিজ্যিক ব্যাংক সমূহ অর্থ সংস্থান বা ফিনান্সিং এর মাধ্যমে সাধারণত আমাদের দেশে অর্থনীতিকে আরো ত্বরান্বিত করছে। সাধারণত কোনো দেশেই অর্থনৈতিক বাণিজ্যিক ব্যাংকে লোন ছাড়া এগোতে পারে না। এরপরে রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ। আমদানি রপ্তানি বাণিজ্য করতে গেলে অবশ্যই তোমাকে এলসি খুলতে হবে, যে কাজটি করে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এছাড়াও আমদানি রপ্তানির ক্ষেত্রে সাধারণত বাণিজ্যিক ব্যাংক সমূহ স্বল্পমেয়াদী ইম্পোর্টারদেরকে লোন প্রদান করে থাকে। এই লোনগুলো তারা সাধারণত আবার প্রোডাক্ট ইম্পোর্ট করে সেগুলো বিক্রি করে লোনটা পরিশোধ করে। এইভাবে বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ করে থাকে। এরপর রয়েছে কৃষি উন্নয়ন। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা রয়েছে, প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে প্রদত্ত মোট লোনের একটা সুনির্দিষ্ট অংশ কৃষি খাতে দিতে হবে। এছাড়াও আমাদের বাংলাদেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রয়েছে কৃষি ব্যাংক, এগুলো বিশেষায়িত কৃষি ব্যাংক, কৃষি সেক্টরকে ডেভেলপ করার জন্য এই ব্যাংকগুলো দেওয়া হয়েছে। তো শুধু কৃষি ব্যাংকই নয়, অন্য অন্য প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট অংশ কৃষিতে, যেমন গবাদি পশু, কৃষি বলো, হাঁস মুরগি চাষ ইত্যাদি ক্ষেত্রে স্বল্প সুদে বা ক্ষেত্র বিশেষে একদম স্বল্প সুদে লোন দেওয়ার সরকারের একটা নীতিমালা রয়েছে, যার ফলে এই যে ব্যাংক লোনের ফলে আমাদের কৃষিতে অনেক উন্নয়ন হচ্ছে। এই বিগত কয়েক বছরের আগে আমাদের দেশে গবাদি পশুতে বা গোমাংসে এটা স্বয়ংসম্পূর্ণ ছিল না, কিন্তু বর্তমানে এই গোমাংসে প্রায় স্বয়ংসম্পূর্ণ, শাকসবজিতে স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন এগুলো বাইরে এক্সপোর্ট করে থাকি। তো এরপর রয়েছে শিল্প উন্নয়ন। দেশের শিল্প খাতের ডেভেলপমেন্টে, নতুন নতুন শিল্প কারখানা তৈরিতে সাধারণত, অথবা শিল্প কারখানা আরো আকৃতি বড় করার জন্য শিল্প উদ্যোক্তাগণ সাধারণত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ প্রদান করে থাকে, ঋণ নিয়ে থাকে। ব্যাংক সমূহ এখানে লাভজনক বলে ঋণ প্রদান করে থাকে, যার ফলে দেশের ইকোনমিক গ্রোথে বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি, দেখো একটি দেশের অর্থনীতি যখন ডেভেলপ হয় তখন মানুষের কর্মসংস্থান তৈরি হয়, কর্মসংস্থান তৈরি হলে মানুষের আয় বাড়ে, ভোগ বাড়ে, ক্রয় ক্ষমতা বাড়ে, এটাই স্বাভাবিক। দেখো চালের কেজি যখন ছিল তোমার 30-40 টাকা, তখনও মানুষ খাচ্ছে, কিন্তু বর্তমানে চালের মূল্য প্রায় এভারেজ 55 থেকে 65 টাকা, এখনো খাচ্ছে। তো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। কর্মসংস্থান বৃদ্ধি, দেশে যত শিল্প কারখানা, কৃষি উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে তত কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমি এখানে একটা এমপ্লয়মেন্ট বাই সেক্টর মিলিয়ন, এই জিনিসগুলো মিলিয়নে একটি চার্ট দিয়েছি, যে তোমরা এখানে দেখতে পারো যে আমাদের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সার্ভিসে কোন খাতে কিরকম এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি হয়েছে। এই যে 1995 সালে কোথায় ছিল, এটা 1995 সালের, এটা 2000, এটা 2005, আর এটা হচ্ছে 2020। তো সেখান থেকে আমাদের এমপ্লয়মেন্ট গ্রোথ কিন্তু বাড়ছে, দেখতে পাচ্ছ বাড়ছে, সেক্টর ওয়াইজ কিন্তু বাড়ছে। আচ্ছা, এখন আমরা দেখব গ্রামীণ উন্নয়ন। সাধারণত রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়নে এই বাণিজ্যিক ব্যাংক সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় ব্যাংকের এমন একটা নির্দেশনা আছে যে ব্যাংকগুলো খুললে এখন গ্রামাঞ্চলেও ব্যাংক খুলতে হবে। তারই উদাহরণস্বরূপ প্রত্যেকটা ব্যাংক এখন তাদের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে, একদম প্রত্যন্ত অঞ্চলেও তাদের গ্রামীণ ব্যাংকিং সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সেখান থেকে মানুষ ব্যাংকিং সার্ভিস পাচ্ছে। যেমন ধরো এই যে গ্রামীণ ফাউন্ডেশনের নামে মানুষের জীবনযাত্রার মান তৈরি হচ্ছে। ছোট স্বল্পমেয়াদী স্বল্প সুদে শর্ট টার্ম লোন দিয়ে থাকে। এই লোন প্রদানের ফলে মানুষের গ্রামীণ অর্থনীতির একটা পরিবর্তন চলে আসছে। যেমন ধরো সমবায় ব্যাংক রয়েছে, বিশেষায়িত একটু ব্যাংক, এছাড়া অন্যান্য ব্যাংকগুলো গ্রামীণ অর্থনীতিতে ছোটখাটো ঋণ প্রদান করে থাকে। পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, একটা সময়, বর্তমানে আমাদের বাংলাদেশে যে অভ্যন্তরীণ ফ্লাইটে বিমান চলে, একটি সময় কিন্তু এগুলো ছিল না। এখন আমরা বলতে পারি কক্সবাজার, চিটাগাং, তারপরে সিলেট, বরিশাল, যশোর, সৈয়দপুর, হ্যাঁ,
রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু এখন নিয়মিত আমাদের অভ্যন্তরীণ ফ্লাইটে যাতায়াত করে, বিমান যাতায়াত করে। তো এই বিষয়গুলো কিন্তু একটা সময় অনেক আগে মানুষ চিন্তাও করতে পারতো না। আমাদের পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নত হচ্ছে। তো এই যদি আমরা একটু এদেরকে অ্যানালাইসিস করি, এই যে বিমান কোম্পানিগুলো বা ধরো ইউএস বাংলা এয়ারলাইন্স বা তোমার যত বিমান আর কম সংস্থানগুলো রয়েছে, এদেরকে কিন্তু ব্যাংক সমূহ লোন প্রদান করে। তাদের লোনের টাকা দিয়ে সাধারণত এই বিমান কিনে আনে এবং তারা জনগণের কাছ থেকে টাকাটা উঠিয়ে নেয়। আচ্ছা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। আমাদের বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে। এই প্রাকৃতিক সম্পদে উঠাতে এবং যেগুলো যথাযথ ব্যবহার করতে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার অনেক সময় ঋণ নিয়ে থাকে। শুধু সরকার না, বেসরকারি সেক্টরেও ন্যাচারাল রিসোর্সের যথাযথ ব্যবহারের জন্য, উত্তোলনের জন্য, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যাংক ঋণের মাধ্যমে এই কাজটি করে থাকে। তো প্রিয় ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আজকে আমি এই ব্যাংক ঋণ অর্থাৎ ব্যাংক তহবিল কি, ব্যাংক তহবিলের তোমার গুরুত্ব, তারপরে ব্যাংক ঋণ কি, ব্যাংক ঋণের গুরুত্ব, এই জিনিসগুলো তোমাদেরকে আমি আলোচনা করেছি। এগুলো একটু ভালো করে বাসায় রিডিং করবে একবার, আর পয়েন্টসগুলো নোট করে রাখবে। আগামী ক্লাসে এই চ্যাপ্টারে বেশ কিছু ক্রিটিক্যাল টপিক আছে, খুবই ক্রিটিক্যাল, এগুলো মনে রাখা খুবই কঠিন, কিন্তু যদি তুমি বাসায় বসে বারবার রিডিং করো আশা করি মনে রাখতে পারবে। তো আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।